বৈঠকের আগেই বৈঠকে না কেন বলছি, কারণ গতকাল বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পক্ষে সওয়াল আন্দোলনকারী অনিকেত মাহাতো। কালীঘাটে যাওয়ার আগেই বৈঠকে না বসার সিদ্ধান্ত একাংশের। আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের সেই ভূমিকায় প্রশ্ন উঠছে। লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েও টালবাহানার একটা অভিযোগ সামনে আসছে। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, 8টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলতে, মিটিং করছে। সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথাটা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে, তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। আর এই সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআইকে ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে তুই সিজিআইকে ডিফেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবেছে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই মতামত। আজকে তো পুরো জিনিস না, এই অডিও আপনারা শুনলেন। চিকিৎসকদের মধ্যেই দ্বিমত। কালীঘাটে যাওয়ার আগে আন্দোলনকারীদের জিবি, জোর গলাতেই বৈঠকে বসায় জোর অনিকেত মাহাতোর। অন্য অংশের বিরোধিতা রয়েছে। কথোপকথনের সত্যতা অস্বীকার করা হয়েছে। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি। আমার মনে হয় না এরকম কোন ডিসিশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে হয়েছে যেখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত দেখা গেছে। আমাদের সুরের সাথে মিলতে পারছে না, সেই বিরুদ্ধ স্বর তার নোংরা রকমের যত সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে আন্দোলনকে ভাঙার একটা পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা। আমরা এগুলোকে খুব বেশি পাত্তা দিচ্ছি না। এটা যে জিবি মিটিং চলছিল, সেই জিবি মিটিং এর মধ্যে তো মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। কলেজগুলোতে জিবি হয়, সেই জিবি থেকে প্যান জিবি উঠে আসে। তাহলে আমরা জানি যে এই বিভিন্ন মতগুলোকে নিয়েই একটা ঐক্যবদ্ধ মত গড়ে তুলতে হয়। সেখান থেকে আমরা একটা ঐক্যবদ্ধ মতামতে পৌঁছাই, এটাই বিজ্ঞানসম্মত নিয়ম। এবার যদি কেউ সেখান থেকে একটা বিক্ষিপ্তভাবে একটা অডিওকে তুলে ধরে যদি দেখাতে চায় যে এখানে মতের মিল নেই, তাহলে এটা তো একটা অবৈজ্ঞানিক কথা, আনসাইন্টিফিক কথা। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। জুনিয়র ডাক্তারদের একাংশই চাইছেন কাজে ফিরতে, তবে ছক কষেই বারবার বৈঠক ভেস্তে দিচ্ছেন অপরাংশ। সরব হয়েছেন কুণাল ঘোষ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? এই অডিও টেলিফোন সংলাপ নয়, এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। আর কুণাল ঘোষের এই অভিযোগেই তুঙ্গে তরজা। আন্দোলন চির ধরাতেই তৃণমূলের ষড়যন্ত্রের সরব বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আন্দোলনের মধ্যে থেকেই বিরুদ্ধ মত উঠছে বলে পাল্টা তোপ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে, তার জন্য তারা কখনো অডিও ক্লিপ নিয়ে আসছে, কখনো কারোর বক্তব্য তুলে আনছে। আমরা আমাদের রাজনীতির রং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে লাগাতে চাই না। তারা কিভাবে আন্দোলন করবেন, কখন আন্দোলন করবেন, কোথায় আন্দোলন করবেন, আন্দোলনের রূপরেখা কি হবে, লাইভ স্ট্রিমিং হবে কিনা, ভিডিওগ্রাফি হবে কিনা, এটা তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমাদের কিছু বলার নেই।
জুনিয়র ডক্টররা নিজেদের মধ্যে বৈঠক করছেন তাদের ধর্ণা মঞ্চে, কোনো টেলিফোন নয়, তাদের কথোপকথন বাইরে আসছে। তাহলে কারা ভাঙার চেষ্টা করছে? তাহলে নিশ্চয়ই জুনিয়র ডক্টরদের মধ্যে কেউ আছেন, জুনিয়র ডক্টরদের একাংশ আছেন যারা ন্যায় বিচারের দাবিতে একমত কিন্তু অচল অবস্থায় একমত নন। ফিজিক্যাল মিটিং এর অডিও বেরিয়েছে। সুতরাং এটা যদি আন্দোলন ভাঙার কথা বলেন তাহলে প্রথম স্বীকার করুক এই আন্দোলনের পদ্ধতিতে জুনিয়র ডাক্তারদের একাংশই একমত নয়, তারাই এটা বার করে দিয়েছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিজেপি চাইছে এখন এইসব ব্যাপারে ঢুকতে। বিজেপির অফিসটা ওদের ক্যাম্প অফিসের মতো ব্যবহার হচ্ছিল। বিজেপির লোকেরা ভলেন্টিয়ারের মতো সকাল থেকে খাবার জল দিয়ে বেড়াচ্ছিল। বিজেপির দরদ আছে ওখানে, তাই বলেছে। গতকাল কালীঘাটের বাড়িতে বৈঠক না হওয়ার জন্য জুনিয়র ডাক্তারদেরই দোষারোপ চন্দ্রিমার। মুখ্যমন্ত্রী অনেকবার কাজে ফেরার অনুরোধ করলেও রাজি হননি জুনিয়র ডাক্তাররা। দিদি হিসেবেই আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাত 9টা পর্যন্ত অপেক্ষাও করেন। হাত জোর করে অনুরোধ করলেও শোনেননি জুনিয়র ডাক্তাররা। তো স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন। তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। ফের চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব। এবার বৈঠকে বসার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও ব্যবস্থার প্রস্তাব। জুনিয়র ডাক্তারদের প্রস্তাব বিধাননগর পুলিশের। বিধাননগর পুলিশের প্রস্তাব পাননি বলে দাবি করছেন আন্দোলনকারীরা। সময়ের অভাবের জন্য যেমন আগের দিন মিটিং ভেস্তে গেল বলে তারা জানিয়েছিল, সেরকম যেন না হয়, সময় নিয়ে তারা আমাদেরকে জানাক। আমরা যে মেল অফিসিয়াল যে বার্তা আসবে সেই বার্তা দেখে সম্মিলিত জবি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমাদের দিক থেকে কোনো যোগাযোগ করা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। মঙ্গলবার দিনে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে আমরা জানি, এবং শুনানির ঠিক 2 দিন আগেই সুপ্রিম কোর্টে আইনজীবী বদল হয়েছে। অর্থাৎ শুনানির শুধুমাত্র 2 দিন আগেই আইনজীবী বদল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার দিন শুনানি রয়েছে আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, নয়া আইনজীবীর দায়িত্বে কে এলেন? জুনিয়র ডাক্তারদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এর আগে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল যেটা আজকে করে আন্দোলন হয়ে সওয়াল করতে দেখা গেছিল সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে, এবং সেদিনের যে সাবমিশন মঙ্গলবার দিনে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে আমরা জানি, এবং শুনানির ঠিক 2 দিন আগেই সুপ্রিম কোর্টে আইনজীবী বদল হয়েছে। অর্থাৎ শুনানির শুধুমাত্র 2 দিন আগেই আইনজীবী বদল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার দিন শুনানি রয়েছে আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, নয়া আইনজীবীর দায়িত্বে কে এলেন? জুনিয়র ডাক্তারদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এর আগে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল যেটা আজকে করে আন্দোলন হয়ে সওয়াল করতে দেখা গেছিল সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে, এবং সেদিনের যে সাবমিশনে অনেক আন্দোলনের চিকিৎসকই তাদের যে বক্তব্য, তাদের যে জ্বালা যন্ত্রণা, আন্দোলনের আসল কথা, মূল কথা, সারাংশ, সেটা সঠিকভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা যায়নি, এমনটা অনেকেই জানিয়েছিলেন। শেষমেশ এই আন্দোলনের চিকিৎসক সূত্রে আমরা জানতে পারছি সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয় সিং তাকে মামলার পরবর্তী শুনানির দিন লিড আইনজীবী হিসেবে নিযুক্ত করছে। এবং ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে অত্যন্ত পরিচিত এবং একটি নাম, কারণ আজ দেশে সুপ্রিম কোর্ট বিভিন্ন হাইকোর্টে যে লাইভ স্ট্রিমিং এর ধারণা এসছে, লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে, তা
এই ইন্দিরা জয়সিং এর করা মামলা প্রেক্ষিতেই। তবে আরো একটা তথ্য তোমার দিয়ে রাখে, সেটা কিছুটা হলেও অস্বস্তিও হতে পারে আন্দোলনরত চিকিৎসকদের কাছে। তা হলো সম্প্রতি ওবিসি সার্টিফিকেট যে মামলা, প্রায় 12 লক্ষ সার্টিফিকেট আমাদের কাছে বাতিল হয়েছে, সেখানে কিন্তু রাজ্যের ওবিসি যে কমিশন রয়েছে, ব্যাকওয়ার্ড কমিশন রয়েছে, এই মামলাতে রাজ্যের অথরিটি হয়ে কিন্তু ইন্দিরা জয়সিংকে সওয়াল করতে দেখা গেছে। সে মিলে ইন্দিরা জয়সিং এর উপরই আস্থা দেখিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা, তাই বদল করছে আইনজীবী তারা, এবং সিনিয়র অ্যাডভোকেট লিড আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে প্রধান বিচারপতি বেঞ্চে মঙ্গলবার শুনানিতে রাখছে আন্দোলনরত চিকিৎসকরা, এমনটাই সূত্র মারফত তাদের খবর। আইনজীবী আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে, দেখতে পাবেন আপনার সুপ্রিম কোর্টে। মঙ্গলবার দিনে আরজিকর মামলার সুপ্রিম শুনানি রয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষের আরেক রূপ, বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে বন্ধুত্ব, তারপর কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক। চাঞ্চল্যকর অভিযোগ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। দেখুন, ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2রা সেপ্টেম্বর আরজিকরের দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। এই সন্দীপ ঘোষের আরেক রূপ প্রকাশ্যে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন, এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। এর আগে 2017 সালে হংকংয়ে এক পুরুষ নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সাত বছর আগে এরকম একটা ঘটনার কথা আমরা শুনেছিলাম। পুলিশে একটা ডিটেল করা হয়েছিল, বিষয়টার একটা ফয়সালা ওখানে হয়। মেন নার্স তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সেখানে কোনো একটা মলে শ্লীলতাহানি বা একটা কিছু ইনডিসেন্ট কিছু একটা এরকম কিছু একটা তারা অভিযোগ করেছিলেন। এবার রূপান্তরকামীদের কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে সেক্স করার অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্র, জড়িত আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। আদালতে সওয়াল সিবিআইয়ের। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজিকরের ঘটনায় তোলপাড়, তদন্তে সিবিআই। শনিবার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়।
এই দুজনকে রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়। সেই সময় তাদের জুতো দেখানো হয়। এদিন শুনানিতে সিবিআই এর আইনজীবী দীপক পুরিয়া বলেন, কল লিস্টে দেখা গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ মণ্ডল। অভিজিৎ একজন পুলিশ অফিসার, সব নিয়ম জানেন। ধর্ষণ এবং খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল সেটা তিনি ছিলেন না। তার কর্তব্যে গাফিলতি ছিল। সকাল 10টায় ঘটনার কথা জানা যায়। 1 ঘন্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছন। চিকিৎসক জানান নির্যাতিতার মৃত্যু হয়েছে। তারপরেও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বলে অভিযোগ দায়ের করে পুলিশ। রাত 11:30টায় এফআইআর হয়। দেহ উদ্ধারের 14 ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারক পামেলা গুপ্ত জানতে চান ওসির বিরুদ্ধে কি অভিযোগ। সিবিআই এর আইনজীবী বলেন, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, কর্তব্যে গাফিলতির মতো অভিযোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে ভালো করে জানা উচিত ছিল ওসির, কিন্তু পুলিশ হিসেবে সঠিক তদন্ত করেননি। ঘটনাস্থল থেকে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট উঠাও উনি তদন্ত প্রক্রিয়া মেনে চলেননি। এরপর শিয়ালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ওসি মূল অপরাধী, আমাদের তরফে বলে দিলাম, কেউ মুভ করবেন না। অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, উনি পুলিশ অফিসার, তার বিরুদ্ধে সিবিআই কি এমন পেল যে গ্রেফতার করা হলো? মেমো অফ অ্যারেস্টে রিলেটিভের সই নেই, আমি গ্রাউন্ড অফ অ্যারেস্ট দেখতে পাইনি। সিবিআই এর আইনজীবী বলছেন, উনি মূল অভিযুক্ত নন, বৃহত্তর ষড়যন্ত্রের জন্য গ্রেফতার। টালা থানার ওসির জন্য জামিনের আবেদন করলাম, যে কোনো শর্তে জামিনের আবেদন। সিবিআই এর আইনজীবী বলেন, পুলিশ ও সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুলিশ বলেই তাকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, সন্দেহভাজন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। গত 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগে শুরু হয় তদন্ত। উঠে আসে আরজি করে নানা দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তারপর ফের গ্রেফতার, এবার ধর্ষণ খুনের মামলায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। এই দুজনকেই 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আর আরজিকরের এই ধর্ষণ খুনের মামলায় আমরা জানি মঙ্গলবার দিন অর্থাৎ 17 তারিখ সুপ্রিম শুনানি রয়েছে। আর তার আগে দিকে দিকে আন্দোলন, মিছিল, সেই ছবিটাই দেখা যাচ্ছে। মহা মিছিলে জুনিয়র ডাক্তাররাও, যে ছবি আপনারা দেখছেন, সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহা মিছিল। স্বাস্থ্য ভবনের সামনের ধর্নায় 6 দিন রয়েছে জুনিয়র ডাক্তার, এবং তার আগে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মহা মিছিল। পাশাপাশি আরো একটি মিছিল আজকে নজরে আসে। গড়িয়া থেকে রুবিমোড় পর্যন্ত মিছিল নাগরিক মঞ্চে, যেখানে শাঁখ বাজিয়ে বিচারের দাবি নাগরিক মঞ্চের। আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের প্রতিবাদ, শাঁখ বাজিয়ে বিচারের দাবিতে নাগরিক মঞ্চ। We want, as the public at large, আমরা চাই we get justice for Arji Kar, we get justice for Tilottama and all these corruptions. সব এগুলো মিটু, and stricter action should be taken and laws should be implemented. Me myself as an advocate, I want laws must be stricter. The government should look into various decisions and corruption should be stopped at any cost. আর এবার আপনাদের দেখাবো দুর্যোগে দুর্ভোগের ছবিটা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা জমি জলের তলায়, ক্ষতির আশঙ্কায় উদ্বেগ। শিউরি, সেখানে তো একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে। দেখুন সেই ছবিটা। কোথাও ভাঙলো বাড়ি, কোথাও ভাঙলো ফেরিঘাট, কোথাও ধস নামলো রাস্তায়, কোথাও বিঘার পর বিঘা জমি জলের তলায়। অতি গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগ। নিম্নচাপের জেরে শুক্রবার থেকে টানা বৃষ্টি। বাঁকুড়ার পাত্রসায়রে জলের তলায় বিঘার পর বিঘা জমি। নষ্ট হতে বসেছে ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন সহ নানা সবজি। এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের দাবি চরগোবিন্দপুর, পাঁচপাড়া, ঘোড়াডাঙ্গা এলাকার কৃষকদের। আমাদের তো চাষই প্রধান জীবিকা, কিন্তু চাষের যা পরিস্থিতি এখন তো সবাইকে, পরিবার সবাইকে নিয়ে, ছেলে পেলে নিয়ে বাঁচাই আমাদের প্রচুর ক্ষতি। ও ক্ষতির পরিমাণটা এখন কি করে বলবো, এখন যাওয়া ওটা তো বিঘেতে আমাদের প্রায় 50-60 হাজার টাকা বিক্রি হতো, সেটা এখন আমাদের 10,000 টাকা, 5,000 টাকা নাও হতেও পারে, ওটাও নাও হতে পারে।
টানা বৃষ্টি, তার মধ্যে ঝড়। শনিবার রাতের ঝড়ে লন্ডভন্ড মুর্শিদাবাদের জলঙ্গির বিঘের পর বিঘে কলা বাগান। জল জমে রয়েছে এলাকার কলাইয়ের জমিতেও। এতেই মাথায় হাত কৃষকদের। বৃষ্টিতে ঝোড়ো হাওয়াতে কলা গাছ সব টসমেসি হয়ে গেছে। বিঘি ভেয়ে দেখা যাচ্ছে 250 গাছ 100 গাছ আছে, আর মোটামুটি সব গাছই টসমস। বাগানের কোনো অস্তিত্বই রাখেনি। দমকা হাওয়া, এই তো কলা বাগানের অবস্থা দেখছেন। চাষির অনেক ক্ষতি, কলাইতে জল বাথি, কৃষকের বিশাল ক্ষতি হয়ে গেল। শুক্রবার থেকে বৃষ্টি চলছে নদিয়া জেলা জুড়েও। এতেই জেলার বিঘার পর বিঘা জমি জলমগ্ন। আমন ধান, কলাই, শশা সহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় এখন ঘুম উড়েছে কৃষকদের। আমন ধান তো প্রায় ডুবে গেল, আউশ ধান তো সব কাটা পড়িয়ে আছে, কাটতে আছে, সেগুলো সব ফল হয়ে গাছ হয়ে গেছে। যেমন কুল আছে, কুলগুলো সব গাছ পড়িয়ে গেছে, খুঁটি ভেঙে। শশা নিয়ে গেল, সেগুলো ডুবে গেছে। যেগুলো চারা বেরোল শশা, সেগুলো নষ্ট হয়ে গেছে। সিউড়ির 2 নম্বর ব্লকের গাংটে সহ একাধিক গ্রামে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়ি। বিপাকে পড়েছেন স্থানীয়রা। পাকা ঘর পাননি? না, নাম দিয়েছেন? নাম দিয়েছিল তো আসেনি। বাঁকুড়া শহরের পাটপুর এলাকা। এখানে রেল লাইনের পাশে কংক্রিটের রাস্তার কিছুটা অংশে ধস নামে। 1 বছর আগে বৃষ্টিতে এই এলাকায় রাস্তায় ধস নেমেছিল, তারপর সরানো হয়। ফের এবার ধস নামায় খারাপ জিনিস দিয়ে রাস্তা সরানোর অভিযোগ তুলছেন স্থানীয়রা। নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে, ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি করা হয়েছে। এটা মাটি দিয়ে ভরাট করতে হতো, বালি দিয়ে ভরাট করতে হতো, কিন্তু ফ্লাই অ্যাশ দিয়ে করার জন্য এটা এই প্রবলেম হয়েছে। এটা এখন সারানো উচিত, কারণ এখানে অনেক মানুষ বেরোয়। মানে এটা যে কোনো সময় একটা বড় রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। বীরভূমের অজয় নদের জলের তোড়ে ভেঙে গেল জয়দেব ফেরিঘাট। বন্ধ হয়ে পড়ল ফেরি চলাচল। নিউজ 18 বাংলা। আর এই দুর্যোগের ছবিটা আপনাদেরকে দেখালাম। বৃষ্টির দুর্যোগে বৈঠক এবার মুখ্য সচিবের। জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য সচিব। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্কবার্তা, ডিভিসি জল ছাড়ার পরিমাণে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জলমগ্ন এলাকায় ত্রাণ বিলিতেও জোর দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ বিলিতেও জোর দিচ্ছেন মুখ্য সচিব, কারণ বৃষ্টি দুর্যোগ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়েই বৈঠক মুখ্য সচিবের। জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য সচিব।